আজকে আমরা ক্লাস 12 এর যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। তো তড়িৎ বিভবের ধারণা আমাদের সময়কালে আছে, ক্লাস 10 এ তোমরা পড়েছিলে বা 11 এও মহাকর্ষীয় বিভব পড়েছে একই রকম। তো কোন একটা আধান যদি থাকে তাকে ঘিরে তার তড়িৎ ক্ষেত্র থাকবে, এটা হলো তড়িৎ ক্ষেত্র। যে ক্ষেত্রের মধ্যে দ্বিতীয় কোন আধানকে নিয়ে এলে তার উপর বল অনুভব করবে কোন একটা আধানকে। ম্যাথমেটিক্যালি ইনফাইনাইট অবধি এটা বিস্তৃত আমরা জানি। প্রাবল্যের সূত্র আমরা পেয়েছি Q/kr²। Q বিন্দু থেকে r দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান Q/kr²। তো কোন তড়িৎ ক্ষেত্রে অভিমুখ সবসময় প্লাসের ক্ষেত্রে বাইরের দিকে হয়, আমরা জানি বলরেখাগুলো বাইরের দিকে কাছে। এবার আমরা কি চাইছি, একটা একক ধনাত্মক বিন্দু আধানকে, একটা একক ধনাত্মক বিন্দু আধানকে কি করতে, ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে। আমরা ছবিটা এরকম আঁকি, এটা হলো একটা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র অভিমুখ প্লাস কিউ আধান আছে। তো আমরা চাইছি অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে একটা তড়িৎ আধানকে নিয়ে আসতে, একক ধনাত্মক আধানকে আনতে। তার জন্য যে কার্য হবে সেটাই হলো ওই বিন্দুর বিভব। তাহলে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একটা একক ধনাত্মক মানে +1 আধানকে আনতে যে কার্য হয় সেটাই হলো ওই বিন্দুর তড়িৎ বিভব। তো তার জন্য আমরা কি করছি, এই তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু কল্পনা করছি, এ আর বি। তো মনে করছি একক ধনাত্মক আধানটা পজিশনটা কি, কিউ এর সাপেক্ষে এর অবস্থান হলো x আর বি এর অবস্থান হচ্ছে x + dx। তো এবার আমরা প্রথম বার করব তড়িৎ ক্ষেত্রের বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কতখানি কার্য, সেটা হলো ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। তো বি থেকে এ তে ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যেতে যে কৃতকার্য তাহাই হলো ওই বিন্দুদ্বয়ের বিভব প্রভেদ ডিভি। যেহেতু dx ধরেছে তাই এখানে ডিভি ধরা হলো। সুতরাং সেটা কত হবে, একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কার্য
এখন কিউ আধানকে নিয়ে যেতে দেখো ব্যাপারটা বুঝে নি। তড়িৎ ক্ষেত্র এদিকে একটা বল প্রয়োগ করবে, তড়িৎ ক্ষেত্র এদিকে, আধানটাকে আমাকে এদিকে আনতে হবে। তার মানে তড়িৎ ক্ষেত্র ভেক্টর যেদিকে আমরা তার সরণ ঘটাবো তার উল্টো দিকে। তার মানে এখানে তড়িৎ ক্ষেত্র আর সরণের অভিমুখ হচ্ছে 180 ডিগ্রি। এখন কৃতকার্য সমান f ডট dx, f সমান হচ্ছে qe ডট dx। একক আধানের ক্ষেত্রে তাহলে কিউ আধানের ক্ষেত্রে কার্য এটা, তাহলে একক আধান মানে ইউনিট পয়েন্টিং চার্জ, তাহলে সেই ক্ষেত্রে যে কার্য একক আধানের জন্য যে কার্য হবে সেটাই হচ্ছে বিভব। তাহলে বিভব অতএব ডিভি সমান একক আধানের ক্ষেত্রে কিউটা 1 হয়ে গেল, তাহলে ই ডট ডিএক্স বা মাইনাস ডিএক্স, যেহেতু থিটা 180 ডিগ্রি। তার মানে ই চলে এলো মাইনাস ডিভি ডিএক্স। এটা হচ্ছে একমাত্রিক সম্পর্ক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ বিভবের 1D রিলেশন। 1D একমাত্রিক সম্পর্ক তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের মধ্যে। তো এবার তাহলে বি থেকে দেওয়ান্তে কার্য বেরোলো ইডিএক্স, ইডিএক্স সেটাই হলো ডিভি উইথ আ নেগেটিভ সাইন। এখানে বলের বিরুদ্ধে কার্য, তার মানে এখানে এনার্জি লস হবে, তাই মাইনাস সাইনটা চলে এসেছে। তো যদি আমরা মনে করি তাহলে বিভব পার্থক্যটা হলো, এবার তাহলে এখানে এই সম্পর্কে ভিটা কিন্তু শুধুমাত্র ফাংশন অফ এক্স। এই সম্পর্কে দেখতে পাচ্ছি ভিটা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হয়েছে, তাহলে ভিটা শুধুমাত্র এক্স এর অপেক্ষক। যদি ভিটা এরকম দেওয়া থাকে এক্স কমা ওয়াই কমা জেড, তার ক্ষেত্রে এক্স বরাবর পার্শিয়াল ভাবতে হবে ডেল ভি ডেল এক্স, ওয়াই বরাবর সম্পর্কটা হচ্ছে ডেল ভি ডেল ওয়াই, জেড বরাবর সম্পর্ক হবে ডেল ভি ডেল জেড। সুতরাং তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই সমান ex i ক্যাপ ey j ক্যাপ ez k ক্যাপ। আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে তাকে লিখতে পারি মাইনাস ডেল ডেল ভি ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ বাইরে বি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং এখানে লিখছি ই সমান মাইনাস, এটাকে বলে একটা ডিফারেন্সিয়েশন অপারেটর গ্রেডিয়েন্ট, গ্রেড ঠিক আছে, ডাইভারজেন্স অ্যাকচুয়ালি ডাইভারজেন্স বললে আমরা ডাইভারজেন্স বলবো না, গ্রেডিয়েন্টই বলবো, গ্রেড ভি। গ্রেডিয়েন্ট অফ ভি তাহলে হচ্ছে একটা ভেক্টর সাইন দেওয়া যেতে পারে, ই সমান হচ্ছে গ্রেড ভি। এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ও
পোটেনশিয়ালের ত্রিমাত্রিক সম্পর্ক 3D। আমাদের ভিটা দেখতে হবে কার অপেক্ষক। যদি একটা অপেক্ষক আমাদের এই ফর্মুলা মনে রাখবে, উদাহরণ মনে রাখতে হবে, এই তিনটে কি করে বেরোচ্ছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। করার পর তাহলে যদি বলি এর মান কত, এর মান হবে রুট ওভার মাইনাস ডেল ভি ডেল এক্স, এটাই আমাদের বার করতে হবে, হোল স্কয়ার মাইনাস ডেল ভি ডেল ওয়াই হোল স্কয়ার মাইনাস ডেল ভি ডেল জেড হোল স্কয়ার। তাহলে এইভাবে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তড়িৎ বিভব থেকে তোমরা দেখে নাও ক্লোজ ভিউতে খুব সহজে নির্ণয় করে ফেলতে পারি। তো এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেটর, এটা বলে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট করলে ভেক্টর থেকে স্কেলার থেকে ভিটা একটা স্কেলার আসে, তাকে যদি গ্রেড করা হয় তাহলে সেটা একটা ভেক্টর বেরোয়। দেখতে পাচ্ছি সম্পর্কে ডান দিকে ভি হলো স্কেলার, পোটেনশিয়াল মানে কার্য, কার্য মানে স্কেলার, আর বাঁ দিকে চলে যাচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড মানে ভেক্টর। তাহলে গ্রেড অপারেটরটা কোনো স্কেলারের উপর কাজ করে আমাদের ভেক্টর বের করতে সাহায্য করে। তো যাই হোক আমাদের এটা মনে রাখার জন্য। তো এবার আমাদের তো বিভব এখনো বেরোয়নি, বিভব পার্থক্য বেরোলো। এবার আমরা পেয়েছি বি থেকে এ আনতে। এখন বি থেকে এতে প্লাস ওয়ান আধানকে নিয়ে আসতে বা নিয়ে যেতে কার্য ডিভি বেরিয়েছে, আমাদের আগেই বার করেছিলাম মাইনাস ইডিএক্স। তাহলে বি থেকে এতে প্লাস ওয়ান আধানকে আনতে আমাদের কৃতকার্য আমরা পেলাম ডিভি ইকুয়ালস টু মাইনাস ইডিএক্স। এবার তোমরা ছবিটা দেখে নেবে, যদি b টেন্ডস টু ইনফাইনাইট আর a টেন্ডস টু p হয়, তার মানে আধানটাকে আগে নিয়েছিলাম b থেকে a তে, এখন আনবো ইনফাইনাইট থেকে p তে। সেই ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে যে কৃতকার্য সেক্ষেত্রে যে কৃতকার্য হবে তাহাই হলো P বিন্দুর বিভব। মানে B থেকে এতে আনতে বিভব পার্থক্য বেরোচ্ছে দুটো বিন্দুর মধ্যে, তার মানে অসীম থেকে নিয়ে আসছে মানে যে বিন্দুতে, তার মানে দুটো বিন্দু কোন কোন দুটো, একটা হচ্ছে অসীম বিন্দু, একটা হচ্ছে ওই নির্দিষ্ট P বিন্দু, সেটাই হচ্ছে P বিন্দুর বিভব। তার কিছুই নয়, অসীমের বিন্দুর বিভবটা হচ্ছে 0। আমরা দেখবো কেন না। তার মানে অসীম থেকে আনলে যে কার্য হবে সেটাই P বিন্দুর বিভবকে ডিফাইন করবে। সুতরাং VP সমান মাইনাস ইন্টিগ্রেশন ইনফাইনাইট থেকে r, ইনফাইনাইট থেকে P, P বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে r, EDR বা EDX, মানে মাইনাস এর মানটা হচ্ছে কত q বাই k, x দিয়ে লিখলাম x স্কয়ার dx ইনফাইনাইট থেকে r। তাহলে আমাদের এটা চলে আসছে, এর ফর্মুলা লিখছি, VP সমান মাইনাস q বাই k টা বাইরে এলো, dx বাই x স্কয়ার ইনফাইনাইট টু r মাইনাস q বাই k 1 বাই x স্কয়ার d ইন্টিগ্রেট করলে হয় মাইনাস 1 বাই x ইনফাইনাইট টু r। একদম আমরা আগে বলেছিলাম মূর্তি বেগ মানে এই সব ক্ষেত্রে ইন্টিগ্রেশনের মতো, মাইনাস q বাই k মাইনাস 1 বাই r মাইনাস বা প্লাস 1 বাই 0, মানে q বাই k r। তাহলে প্রাবল্যের সূত্র ছিল q বাই k r স্কয়ার, বিভবের ক্ষেত্রে
বেরিয়ে গেল কিউ বাই কে আর। তাহলে আর বিন্দুতে কিউ থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে বিভব হচ্ছে কিউ বাই কে আর। যদি কিউটা মাইনাস হয় তাহলে মাইনাস কিউ বাই কে আর। এখানে কোনো দিকের ব্যাপার নেই, তাই প্লাস আধানের জন্য প্লাস কিউ বাই কে আর, মাইনাস আধানের জন্য মাইনাস কিউ বাই কে আর। ওকে, তো এটা বিভব বেরোলো। দেখতেই পাচ্ছি আমি তখন বলেছিলাম অসীম বিন্দুতে বিভব শূন্য, r টেন্ডস টু ইনফাইনাইট, dv টেন্ডস টু ইনফাইনাইট, 0। সামথিং টেন্ডস টু সামথিং বাই ইনফাইনাইট করলে 0 হয়। তো এবার আমরা কোন একটা যদি ধনাত্মক আধান কল্পনা করি, তার থেকে আর দূরত্বে একটা বিন্দু আধান থেকে যে কোনো অভিমুখেই আমরা বিভব নির্ণয় করতে পারি। তাহলে কিউ থেকে আর দূরত্বে যে কোনো বিন্দুতেই বিন্দু নির্ধারণ বিভব হচ্ছে কিউ বাই কে আর। তো এই ব্যাসার্ধ নিয়ে যদি একটা তল কল্পনা করা হয়, গোলীয় তল, তাহলে এই তলের উপর প্রত্যেকটা বিন্দুতে কিন্তু বিভবটা সমান হবে। মানে এই যে তল কি হলো বলছিলাম, তো কিউ আধান থেকে আর দূরত্বে যদি একটা আমরা তল কল্পনা করি, সেই তলে কিন্তু প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান হবে। এই কাল্পনিক গোলীয় তলের প্রতিটি বিন্দুতেই তড়িৎ বিভবের মান সমান। সুতরাং বিভব মানে হচ্ছে কার্য। তো বিভব পার্থক্য শিখেছিলাম, অর্থাৎ যে কোনো দুটি বিন্দুর মধ্যে ডিভিটা 0 হবে, কারণ বিভব পার্থক্য 0। এবার এই যে তলটা আমরা পেলাম, এই তলটার প্রত্যেকটা বিন্দুতে যেহেতু বিভব সমান, তাই এর নাম হচ্ছে সমবিভব তল। সমবিভব তল। তো এইখানে এই যে প্লাস কিউ আধানের জন্য যে সমবিভব তল পেলাম, ধরলাম এখান দিয়ে তড়িৎ ক্ষেত্রগুলো যখন সমবিভব তলের ভিতর দিয়ে যায়, তখন সে অনুভূমিকের সঙ্গে একটা কোণ মানে থিটা। তো এই তো সমবিভব তলের উপর যদি দুটো বিন্দু কল্পনা করি, পি আর কিউ, তো পি থেকে কিউতে, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 0 যেহেতু সমবিভব তল। তো ডিভি সমান আমরা পেয়েছিলাম এই দূরত্বটাকে যদি বলি dx, তাহলে p থেকে q তে p আর q এর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে e ডট dx। তার মানে যে কোনো মানের আধানকে বা একক আধানকে p থেকে q তে নিয়ে যেতে কার্য হচ্ছে 0। কেন? w সমান হচ্ছে q dv। তাহলে এটা 0 কেন? যেহেতু সমবিভব তল, dv 0। তার মানে আমরা লিখতে পারি e ডট dx 0, অতএব e dx cos θ সমান 0। তার মানে থিটাটা হবে অবশ্যই পাই বাই 2।
তার মানে কোনো পরিবাহী তল সুষম পরিবাহী ক্ষেত্রের ভিতর দিয়ে যখন তড়িৎ ক্ষেত্রগুলো যাবে বা সমবাহক তলের মধ্যে দিয়ে যাবে, তার ক্ষেত্রে কখনোই তড়িৎ ক্ষেত্রটা সূক্ষ্ম কোণ করে যাবে না, সবসময় তড়িৎ ক্ষেত্র অভিমুখ হবে তলের সঙ্গে লম্ব বরাবর। এই কারণেই কোনো আহিত পরিবাহী ক্ষেত্রে যদি কোনো একটা গোলীয় পরিবাহী ধরি, প্লাস আধান আহিত, তার ক্ষেত্রে যে তড়িৎ বলরেখাগুলো বেরোয় সবসময় এই কোণগুলো কিন্তু সমকোণ হয়, বা এগুলো যদি সমবাহক তল কল্পনা করি, কারণ সমবাহক তল হচ্ছে গোলীয়, তাহলে সমবাহক তলের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হচ্ছে 90 ডিগ্রি, বা সমবাহক তলকে তড়িৎ বলরেখাগুলি সমকোণে ছেদ করে। এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরাং কি পেলাম এখান থেকে আমরা, যেটা পেলাম সমবিভব তলকে, সুতরাং সমবিভব তলকে তড়িৎ বলরেখাগুলি সর্বদা সমকোণে ছেদ সমবিভব তলকে তড়িৎ বলরেখাগুলি সর্বদা সমকোণে ছেদ করবে। আর কারণটা হলো কি হলো, সমবিভব তল এমন একটি তল যা প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান, তার ফলে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে বা যে কোনো আধানকে নিয়ে যেতে কৃতকার্য শূন্য হবে। তার মানে আমরা এখানে যদি কোনো একটা বিন্দু আধানের জন্য ভাবি, সমবিভব তলগুলো কেমন দেখতে হবে, বিভিন্ন ব্যাসার্ধের গোলক বা খাতায় রাখলে সেটা বৃত্তাকার হবে। কারণ এটা বললাম R1, তাহলে প্রত্যেকটা বিন্দুতে বিভব হচ্ছে QY_R1 আর KR1। এটা যদি বলি R2, তাই প্রত্যেকটা বিন্দুতে বিভব QY_KR2। এটা যদি বলি R3, তাহলে প্রত্যেকটা বিন্দুতে বিভব হবে QY_KR3। তো সমবিভব তল এমন একটা তল যে তলে প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান, অর্থাৎ একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে তড়িৎ আধানকে নিয়ে যেতে কৃতকার্যের মান শূন্য, যার ফলে আমরা দেখাতে পারি কোনো তল বা সমবিভব তল বা গোলীয় তল যদি কল্পনা করি, তার সঙ্গে তড়িৎ ক্ষেত্রগুলো সর্বদা সমকোণে অবস্থান করবে। তো যাই হোক, এরপর আমরা যেটা ক্যালকুলেট করবো পরের টপিকে, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য, এটা আমাদের গুরুত্বপূর্ণ, তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, বিভিন্ন বিন্দু না বলে তড়িৎ দ্বিমেরুর জন্য একটা বিভব বার করতে চাইছি, সেটা হচ্ছে যে কোনো অবস্থানে। r θ অবস্থানে প্রাবল্য বার করেছিলাম, এবার আমরা r θ অবস্থানে তড়িৎ বিভবটা বার করব। দেখি কি করে করা যায়। চিত্রে একটি ক্ষুদ্র দ্বিমেরু দেখানো হয়েছে। তো আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে দ্বিমেরুর জন্য এটা মিডল পয়েন্ট, এটা ওয়েল, সেন্টার AC CB L। তো আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে P বিন্দুর জন্য বা P বিন্দুতে ডাইপোলের জন্য তড়িৎ বিভব নির্ণয় করতে চাইছি। তো এবার যেটা প্রশ্ন হলো, বিভব মানে তো Q/R, তো P বিন্দুতে বিভব নির্ণয় করতে হলে A বিন্দুর সাপেক্ষে P এর দূরত্ব R1, B এর সাপেক্ষে দূরত্ব R2,
তাহলে এই বিন্দুতে বিভব যদি বার করি তাহলে ভিপি যেটা হবে সেটা হচ্ছে প্লাস কিউ এর জন্য কিউ বাই কে আর1, মাইনাস কিউ এর জন্য মাইনাস কিউ বাই কে আর2 হলো। এবার আমাদের এখানে যেটা করতে হবে সেটা আর1 আর2 মান বার করতে হবে। যেহেতু এটা খুব ক্ষুদ্র, এখানে এলটা লেস দেন আর, তা আমরা কি করলাম এ থেকে এখানে লম্ব টেনে নিলাম, আবার বর্ধিত পিসির উপর একটা লম্ব টেনে নিলাম। ঠিক আছে, দুটো লম্ব এখানে নেওয়া হলো, এটা দিলাম নাম বি, এটা দিলাম ই। তাহলে দেখো সিডি সমান সিই সমান বি থেটাও থিটা, তাহলে সিডি সমান সিই হবে এল cos থিটা। তাহলে আর1 কে লিখতে পারি আর1 সমান, দেখো যেহেতু এটা খুব ছোট তাহলে এইটা এটা প্রায় সমান, তাহলে আর মাইনাস এল cos থিটা, আর আর2 কে লেখা যায় আর প্লাস এল cos থিটা। তাহলে পি বিন্দুর বিভব চলে এলো কিউ বাই কে আর মাইনাস এল cos থিটা মাইনাস কিউ বাই কে আর প্লাস এল cos থিটা। মান দুটো বসিয়ে দেওয়া হলো আর1 এবং আর2। তো বসিয়ে দেওয়ার পর ক্লোজ ভিউতে আসি, তোমরা ছবিটাও দেখে নাও ভালো করে। এবার আমরা মানটা বসিয়ে দিয়েছি, তাহলে কিউ বাই কে থাকলো বাইরে, নিচটা হলো আর স্কয়ার মাইনাস এল স্কয়ার cos স্কয়ার থিটা, আর উপরে হচ্ছে 2l cos থিটা। এবার 2ql মানে p ডাইপোল মোমেন্ট cos থিটা বাই k আর স্কয়ার মাইনাস এল স্কয়ার cos স্কয়ার থিটা। এটা হলো পি বিন্দুর বিভব। এটাকে আমরা আরো মডিফাই করব। কিভাবে করব দেখো, যেহেতু r গ্রেটার দ্যান l, তাহলে r স্কয়ার মাইনাস l স্কয়ার cos স্কয়ার থিটাকে যদি আমরা r স্কয়ারটা কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস l স্কয়ার বাই r স্কয়ার cos স্কয়ার থিটা, তার মানে এটা প্রায় r স্কয়ারের সমান হয়ে গেল। এটা প্রায় r স্কয়ারের সমান হয়ে গেল। আর p cos থিটাকে লিখছি আমি p ভেক্টর ডট r ক্যাপ। কেন? r ক্যাপটা হলো, r ক্যাপটা কি c এর সাপেক্ষে বা সিপি অভিমুখের একক ভেক্টর। সিপিটাতে একটা অবস্থান ভেক্টর, আর সিপির অভিমুখের একক ভেক্টর হচ্ছে এটা। দেখো পি ডট আর, পি আর আর এ আমরা যদি এখানে পি ডট আর করতাম তাহলে লিখতাম পি আর cos থিটা, পি আর cos থিটা। তাহলে পি ডট আর বাই আর সমান হচ্ছে cos থিটা, পি cos থিটা। এবার আর ভেক্টরকে আর দিয়ে ভাগ করলে হয় আর ক্যাপ, তাহলে পি ডট আর সমান পি
cos থিটা। ঠিক আছে, তাহলে আমরা মানে পেয়ে যাচ্ছি যেটা তাহলে ভিপি সমান এসেছিল পি কস থিটা বাই কে ইন্টু দিস। তাহলে আমাদের ফাইনালি আমরা যেটা লিখতে পারি ফাইনালি আমরা যেটা লিখতে পারি p cos theta হলো p ভেক্টর ডট r ক্যাপ p ভেক্টর ডট r ক্যাপ বাই k r স্কয়ার বা p ডট r বাই k r কিউব। তার মানে দ্বিমেরুর r থিটা অবস্থানে দ্বিমেরুর জন্য r থিটা অবস্থানে বিভবের সূত্র হলো p ভেক্টর ডট r ভেক্টর বাই k r কিউব। খুব ভালো করে দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা পড়ানো থাকলো, আজকে অবধি পড়ালাম। আজকে আমরা যেটা শুরু করব বা যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, তড়িৎ বলরেখা। এটা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা তড়িৎ বলরেখা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বা এটাকে বলা হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কি? কোন তড়িৎ ক্ষেত্রে একটি একক ধনাত্মক বিন্দু আধানকে স্থাপন করলে তড়িৎ ক্ষেত্রে কোনো একটি একক ধনাত্মক বিন্দু আধানকে স্থাপন করলে ওই আধানটি যে সঞ্চার পথ হয় সেটি হলো ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বলরেখা বা লাইনস অফ ফোর্স। তাহলে কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো একক ধনাত্মক
বিন্দু আধানকে স্থাপন করা হলে ওই আধানটি যে পথে গমন করে বা তার যেটা সঞ্চার পথ হবে তাকেই বলা হয় ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বলরেখা। দেখা গেল কোন একটা বিন্দু আধান তড়িৎ ক্ষেত্র বরাবর কোন একটা তড়িৎ ক্ষেত্রে এই পথ দিয়ে গতিশীল হচ্ছে। তার মানে ধনাত্মক আধানটা রাখা হচ্ছে, যদি এখানে রাখি তার মানে সে যাচ্ছে এই অভিমুখে স্পর্শক বরাবর। আবার যখন এখানে আধানটা আছে সে যাচ্ছে এই অভিমুখে, এখানে যদি আধানটা থাকে সে যাচ্ছে এই অভিমুখে। তাহলে স্পর্শকের যেটা দিক সেই বরাবর গতিশীল হচ্ছে বিভিন্ন বিন্দুতে। তার মানে এই ছবিতে তড়িৎ ক্ষেত্রের দিকটা নির্দিষ্ট নয়, পরিবর্তন হচ্ছে। তো স্পর্শক যেটা অঙ্কন করা হয়েছে সেটাই হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। তার মানে কি বুঝতে পারলাম? তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্পর্শক টানলে তা ওই বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের বলবো না, তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখার কোন বিন্দুতে যদি স্পর্শক টানি সেই স্পর্শকের অভিমুখ তা ওই বিন্দুতে ই ভেক্টর বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যটা কি? তড়িৎ বলরেখার কোন বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করা হয় সেই স্পর্শকটা ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বা দিককে প্রকাশ করবে। তো তড়িৎ বলরেখা যেমন আমরা দু একটা এক্সাম্পলে আসতে পারি। যদি কোনো ধনাত্মক আধানের জন্য দেখি কেমন হয়, কোন একটা ধনাত্মক আধানের তড়িৎ ক্ষেত্র আছে, তো প্লাস আধানের ক্ষেত্রে জন্য এই প্লাস আধানটার জন্য যে তড়িৎ ক্ষেত্র তার চারিদিকে, এখানে যদি কোনো আধান রাখি তার মানে আধানটা প্লাস 1 বলা যে ধনাত্মক আধান রাখি তাহলে সে কিন্তু অবশ্যই বাইরের দিকে যাবে। তার মানে বুঝতে পারলাম প্লাস আধান থেকে তড়িৎ বলরেখা সৃষ্টি হয় এবং সেটা শেষ হয় অসীম দূরত্ব গিয়ে। সিমিলারলি মাইনাস আধানের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশন। প্লাস আধান থেকে তড়িৎ বলরেখাগুলো তৈরি হবে এবং সেটা শেষ হবে অসীম দূরত্বে। মাইনাস আধানের ক্ষেত্রে যদি ভাবি কোন একটা প্লাস আধান রাখি তাকে আকর্ষণ করছে, তার মানে মাইনাস আধানের ক্ষেত্রে অসীম দূরত্বতে এটা অসীম দূরত্ব অবধি চলে গেল, মাইনাস আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো অসীম দূরত্ব থেকে এসে মিশে যাবে মাইনাস আধানে। তাহলে এটা ডিরেকশন হচ্ছে ইনওয়ার্ড ডিরেকশন। তাহলে প্লাস আধান থেকে তড়িৎ বলরেখার সৃষ্টি হয়, শেষ হয় অসীমে। মাইনাস আধান থেকে তড়িৎ বলরেখা মাইনাস আধানে এসে শেষ হয় কোথা থেকে আসে? অসীম দূরত্ব থেকে এসে মাইনাস আধানে মিশে যায়। এই কারণে বলা যায় এবার যেহেতু কোনো একটা নির্দিষ্ট বস্তুর নির্দিষ্ট কোনো পরিবাহী একই সাথে প্লাস ও মাইনাস আধান
হওয়া সম্ভব নয়, কখনোই হতে পারে না। সেই কারণেই বলা হয় তড়িৎ বলরেখা যেখান থেকে শুরু হবে সেখানে কখনোই শেষ হবে না। তাই বলা হয় তড়িৎ বলরেখা বদ্ধ লুপ গঠন করে না। মানে যেখান থেকে শুরু হবে সেখানে কখনোই শেষ হবে না। প্লাস থেকে শুরু হলে শেষ হবে অসীমে, আবার মাইনাস থেকে মাইনাস এসে অসীম থেকে এসে মাইনাসে মিশে যাবে। যেহেতু একটা পরিবাহী প্লাস মাইনাস আধান একসঙ্গে হতে পারে না, হয় প্লাস কিংবা মাইনাস, সেই কারণে তড়িৎ বলরেখা সবসময় বদ্ধ লুপ গঠন করবে না। একটা থেকে শুরু হবে, অন্য জায়গায় গিয়ে শেষ হবে। যদি দুটো আধান মনে করি, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস থেকে শুরু হলো মাইনাসে গিয়ে শেষ হয়ে গেল। তাহলে দেখতেই পাচ্ছি প্লাস থেকে বের হচ্ছে মাইনাস থেকে ঢুকে যাচ্ছে। তো এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। আমরা আগের দিনও শিখেছি প্লাসের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র হচ্ছে বা কোনো নির্দিষ্ট বিন্দুতে সাপেক্ষে পি বিন্দু যদি বলি তার সাপেক্ষে বাইরের দিকে, আবার কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে। তাহলে তড়িৎ বলরেখা গুলো আর কিছুই নয়, কোনো বিন্দুতে ওই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রের দিক হবে সেটাই তড়িৎ বলরেখা নির্দেশ করছে। তো কোন ধনাত্মক বা ঋণাত্মক আধান থেকে, প্লাস আধান থেকে যদি মনে করি, একটা প্লাস আধান যদি মনে করি, তার থেকে যে কোনো দিকে তড়িৎ বলরেখা বেরোতে পারে। তড়িৎ বলরেখাগুলো সবসময় প্লাস আধান থেকে বেরোচ্ছে আর মাইনাস আধানে গিয়ে প্রবেশ করছে। প্লাস আধান থেকে বেরিয়ে মাইনাসে প্রবেশ করছে। তো এই যে একটা আধান থেকে অসংখ্য এরকম বলরেখা বেরোতে পারে বা প্রবেশ করতে পারে, একে বলা হয় টিউব অফ ফোর্স। এই গুচ্ছকে, তড়িৎ বলরেখা গুচ্ছকে বলা হয় টিউব অফ ফোর্স। তো যেহেতু একটা বিষয় চলে আসি, যেহেতু তড়িৎ বলরেখার এক্ষুনি আমরা দেখলাম তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে যদি স্পর্শক টানি সেই বিন্দুতে কি নির্দেশ করছে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক। তো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক তো একটাই, একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দুটো দিক হতে পারে না। তাই মনে রাখতে হবে বলরেখাগুলি কখনোই পরস্পরকে ছেদ করে না। দুটো বলরেখা যদি ছেদ করে তাহলে কিন্তু, যদি দেখি আমরা একটা ছবি দেখলে বুঝতে পারবো, যদি মনে করি দুটো তড়িৎ বলরেখা ছেদ করলে, এটা একটা বলরেখা, এটা একটা বলরেখা, এটা একটা তড়িৎ বলরেখা, এটা 1 নম্বর, এটা একটা তড়িৎ বলরেখা, কোন ক্ষেত্রে 2 নম্বর। তো এই বিন্দুতে আমরা এই দিকে একটা স্পর্শক টানতে পারি, আবার এদিকেও স্পর্শক টানতে পারি। সেটা কিন্তু অসম্ভব, এটা অসম্ভব, কারণ তো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক একটাই হবে। সেই কারণে কখনোই দুটো বলরেখা কখনোই তারা পরস্পরকে ছেদ করবে না, বরঞ্চ পাশাপাশি তারা বিকর্ষিত হবে। পাশাপাশি তারা বিকর্ষিত হবে, পরস্পরকে বিকর্ষণ করে দূরে চলে যাবে। এই কারণেই, কারণটা কিছুই নয়, কারণ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি স্পর্শক টানি, সেই স্পর্শকটা হচ্ছে ওই নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। যেহেতু কোনো নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের একটাই দিক হয়, এই কারণেই বলা যায় যদি এখানে যদি ছেদ করতো তাহলে একই বিন্দুতে দুটো তড়িৎ ক্ষেত্রের দিক পাওয়া যেত,
এটা যদি আমি টেনেছি হচ্ছে E1 যদি বলি এটাকে 1 নম্বরের সাপেক্ষে বা E2 2 এর সাপেক্ষে টেনেছি, এটা তাহলে E1। তো একটা বিন্দুতে দুটো তড়িৎ ক্ষেত্র কখনো হতে পারে না, এটা কখনোই পসিবল নয়। তো সেই কারণে দুটো তড়িৎ বলরেখা কখনোই একটা বিন্দুতে ছেদ করবে না, এটা মনে রাখবো। আরো বলা যায় দুটো যদি বিপরীত প্রকৃতির আধান থাকে, প্লাস মাইনাস, মান সমান হোক বা না হোক যা খুশি, বলরেখাগুলো তো প্লাস থেকে শুরু হয়, মাইনাসে গিয়ে শেষ হয়। তো মনে রাখতে হবে কোনো পরিবাহী তলের সাথে বলরেখাগুলো সবসময় লম্বভাবে বেরিয়ে, দেখতেই পাচ্ছি দেখ যত দূরে যাচ্ছে তাদের বিকর্ষণ করে দূরে চলে যাচ্ছে, আবার এখানে এসে মিশে গেল। তাহলে পাশাপাশি কিন্তু বিকর্ষণ করছে। মাইনাসে এসে এগুলো আসছে কোথা থেকে? ইনফাইনাইট থেকে আসছে, প্রবেশ করছে, আর এখান থেকে বেরিয়ে তারা চলে যাচ্ছে অসীম দূরত্বে। দুটো বিপরীত প্রকৃতির আধানের জন্য বলরেখাগুলো এরকম দেখতে হবে। আবার দুটো যদি তল ধরি, একটা ধনাত্মক আধান আহিত, একটা ঋণাত্মক আধান আহিত, এরকম দুটো তলের ক্ষেত্রে যে তড়িৎ বলরেখাগুলো হবে সেটা কেমন হবে? প্লাস থেকে বেরিয়ে মাইনাসে শেষ হচ্ছে। তার মানে এই দুটো প্লেটের মধ্যে বা পাতের মধ্যে, ধনাত্মক আর ঋণাত্মক আধান কিছু তলের মধ্যে যে বলরেখাগুলো হবে তারা পরস্পর সমান্তরাল। এবং সমান্তরাল মানে বুঝে যাব এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এখানে কাজ করছে, সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র কেমন হবে? বলরেখাগুলি পরস্পর সমান্তরাল হবে, বলরেখা হবে। আবার যদি সমপ্রকৃতির হয় তারা বিকর্ষণ করবে। তোমাদের যে জেরক্সটা দিয়েছি সেখানে তোমরা ছবি দেখে নেবে, ওটা আমি রাখলাম না। তাহলে কি শিখে গেলাম তড়িৎ বলরেখা সম্পর্কে? আর বেশ কিছু পয়েন্ট বলবো। একটা কি শিখলাম, কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো যদি একটা একক ধনাত্মক আধানকে স্থাপন করা হয় তাহলে ওই একক ধনাত্মক আধানটি যে অভিমুখে যাবে বা তার যেটা সঞ্চার পথ হবে সেটাই হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখাগুলো কখনোই ছেদ করবে না। কেন করবে না? এবং তারা পাশাপাশি বিকর্ষণ করবে। দেখতে পাচ্ছি এই ছবিতেও অনেকটা স্থিতিস্থাপক স্প্রিং এর মতো আচরণ করে বা সুতোর মতো সংকুচিত হতে চায়, টান টানা সুতোর মতো বিকর্ষণের ক্ষেত্রে। ছেদ করলে কি সমস্যা হচ্ছে? একই বিন্দুতে দুটো তড়িৎ ক্ষেত্র পাওয়া যাচ্ছে, যেটা সম্ভব নয়। কোনো পরিবাহী থেকে বলরেখাগুলো সবসময় পরিবাহী তলের সঙ্গে লম্বভাবে নির্গত হবে এবং লম্বভাবে প্রবেশ করবে। প্লাস হলে নির্গত হবে, প্লাস আধান থেকে শুরু হয়ে শেষ হয় অসীমে, অসীম থেকে এসে মিশে যায় মাইনাস আধানে। এই কারণে কখনোই একটা পরিবাহী যেহেতু দুটো রকম আধান হতে পারে না, এই কারণে বলা যায় তড়িৎ বলরেখা কখনোই বদ্ধ লুপ বা ক্লোজ লুপ গঠন করবে না, সবসময় মুক্ত লুপ অবস্থায় থাকবে, মুক্ত অবস্থায় থাকবে। এটা বদ্ধ নয়, এটা প্রকৃতি হচ্ছে মুক্ত। তো একটা কোনো বিন্দু আধান থেকে প্লাস হোক বা মাইনাস হোক, সেখান থেকে এই যে অসংখ্য বলরেখা বেরোতে পারে, এই বলরেখা গুচ্ছকেই বলা হচ্ছে টিউব অফ ফোর্স। একেই বলা হচ্ছে টিউব অফ ফোর্স। আমরা পরবর্তীকালে দেখব 1 কুলম্ব আধান থেকে, আমি পয়েন্টটা লিখে দিচ্ছি তোমাকে খেয়াল রাখবে, 1 কুলম্ব আধান থেকে 1 কুলম্ব আধান থেকে, এটা গাউস বলেছিলেন, গাউসের সূত্রটা, আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা
এপসাইলন 0 1/ε0 সংখ্যক বলরেখা 1 কুলম্ব আধান থেকে এতটি যেহেতু সংখ্যা তাই 1 কুলম্ব আধান থেকে এতগুলো বলরেখা নির্গত হতে পারে। এটা গাউসের সূত্র, গাউস বলেছিলেন, আমরা পরে আবার দেখব। তো সুষম তড়িৎ ক্ষেত্র নিয়ে আমরা কাজ করব সব ক্ষেত্রে। তো সুষম তড়িৎ ক্ষেত্র মানে কেমন হবে? পরস্পর সমান্তরালভাবে হবে। যদি আমরা দুটো সমপ্রকৃতি দেখি, ওটা আমি ছবিটা দেখিয়ে দিই, সুবিধা হবে। প্লাস, এটাও প্লাস, দুটো প্লাস তো বিকর্ষণ করে, তাহলে এদের মাঝখানের যে অঞ্চল, এখানে কিন্তু কোনো বলরেখা যাবে না, বলরেখাগুলো পরস্পর বিকর্ষিত হবে। মাঝখানে যাচ্ছে না কারণ বলরেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করে, এই মাঝখানে কখনোই ছেদ করতে পারে না, সেই কারণে এরা পরস্পর থেকে দূরে চলে যাবে। বাকি এদিকেও থাকবে, আমি দুটো করে দেখালাম। তো এইভাবে তড়িৎ বলরেখা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তড়িৎ বলরেখাগুলো সুষম তড়িৎ ক্ষেত্রটা আমাদের মনে রাখতে হবে, সমান্তরাল, এটা দিয়ে আমরা বেশ কিছু সমস্যা করব। এরপর চলে আসি আমাদের একটা প্রবলেম দেখি, বা থিওরি বলা যায়। তো তড়িৎ বলরেখার পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করে নেবে, বইতেও সাহায্য নেবে, বই যদি না থাকে জেরক্সটা দিয়েছি দেখবে, ওখানে কিছু লেখা আছে, সব কথা লেখা থাকে না, মুখেও যেগুলো বলছে ওগুলো গুরুত্বপূর্ণ। তো আমরা একটা প্রবলেম করি, প্রবলেমটা খুব গুরুত্বপূর্ণ। এটা হলো একটা xy তল, এখানে বলে দেওয়া হচ্ছে y অক্ষ বরাবর একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে, মানে এইদিকে একটা তড়িৎ ক্ষেত্র আছে, সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে y অক্ষ বরাবর সুষম তড়িৎ ক্ষেত্র বর্তমান, y অক্ষের দিকে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে। তো এবার আমাদের বলা হলো একটি ধনাত্মক কিউ আধানকে x অক্ষ বরাবর u বেগে পাঠালে দেখাও যে তার সঞ্চার পথ হবে অধিবৃত্তাকার। তো একটা y অক্ষ বরাবর সুষম তড়িৎ ক্ষেত্র আছে, আমাদের কি বলা হলো? একটি ধনাত্মক কিউ আধানকে x অক্ষ বরাবর, তাহলে এদিকে যাচ্ছে, এখান থেকে ছাড়ছি, না হলে এটা কিউ আধান, এদিকে আমরা u বেগে ঠেলে দিলাম। দেখাতে হবে আধানটা, দেখ আধান কিন্তু u বেগে গেলে, তাহলে এইদিকে u বেগে যাচ্ছে, আবার এদিকে তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে একটা তড়িৎ বল, তড়িৎ বলের সূত্র শিখেছি আমরা F সমান qb। তাহলে এই তড়িৎ ক্ষেত্র তাকে একটা এদিকে বল দিয়ে টানবে, তাহলে আধানটা কিন্তু সোজা যেতে পারবে না, সে আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে, আধানটা আস্তে আস্তে উপর দিকে বেঁকে যাবে। তো দেখাতে হবে এই যে পথটা হলো সেটা হচ্ছে একটা অধিবৃত্ত। তা আমরা এটা শুরু করছি t = 0, এখানে ছিল
t = 0 সময় আধানটা ছিল মূল বিন্দুতে, t সময় পর মনে করি t সময় এখানে পৌঁছেছে স্থানাঙ্কটা p বিন্দু x y, t সময় আধানটা পৌঁছলো p বিন্দুতে, p বিন্দুতে পৌঁছলো। আগে ছিল হচ্ছে মূল বিন্দু o তে, ও থেকে যাত্রা শুরু করেছে u বেগে, q আধান, তো তাকে আমরা পাঠিয়ে দিলাম। তো দেখাতে হবে এটা এই পথ বরাবর গতিশীল হবে এবং অধিবৃত্ত হবে। তো আমরা এটাকে কি করে বুঝবো বা ক্যালকুলেট করব? প্রশ্নটা তোরা লিখে নিবি খাতায়, এটা জেরক্সে করে দেওয়া নেই। তো এটা আমরা এটা ছক করি, x অক্ষ দিকে দিলাম y অক্ষ, প্রাথমিক বেগ x অক্ষ বরাবর প্রাথমিক বেগ u, y অক্ষের দিকে কোনো বেগ নেই 0। বল x অক্ষের দিকে কোনো তড়িৎ ক্ষেত্র নেই, তাহলে ওদিকে কোনো বল থাকবে না। y অক্ষ বরাবর একটা বল কাজ করছে F সমান qv, Fy তাহলে Fx টা 0। y অক্ষের দিকে একটা বল কাজ করছে F সমান qv। বল যদি থাকে, ধরে নিলাম আধান বা কণাটির ভর বলা হলো m, m ভরের একটা কণা বলে দেওয়া হলো। তাহলে বল যদি থাকে তাহলে ত্বরণ কত? এদিকে ত্বরণ x অক্ষের 0, বল নেই ত্বরণ নেই, এদিকে ত্বরণ আছে বল বাই ভর মানে হচ্ছে qv বাই m। সময় t সময় গেছে, তাহলে এইদিকেও x অক্ষের দিকেও t সময় গেছে, y অক্ষের দিকেও t সময় গেছে। তাহলে সরণ যদি চলে আসে p বিন্দুতে, সরণ x অক্ষের দিকে সরণ x, y অক্ষের দিকে সরণ y, তাহলে x সমান হবে দেখো u বেগে সমবেগে t সময় গেছে, তাহলে x = ut। x অক্ষের দিকে t সময় সরণ হলো ut, তার মানে এখান থেকে এইটুকুনি হচ্ছে x = ut। y অক্ষের দিকে সরণ half a t স্কয়ার, ut নেই, s = ut + half a t স্কয়ার, ওই সূত্রটা আমরা প্রয়োগ করলাম। তাহলে এদিকে x বরাবর সরণ পেলাম, y বরাবর সরণ পেলাম। সুতরাং এই দুটো সমীকরণ যদি আমরা তুলনা করি, এই দুটো সমীকরণে x = ut, তাহলে t চলে এলো x/u, অতএব y সমান পেয়েছি হাফ qv/m, t এর মানটা বসিয়ে দিলে x/u হোল স্কয়ার, y সমান চলে এলো হাফ qv/m x/u হোল স্কয়ার। তাহলে দেখো এখানে আসছে x স্কয়ার সমান চলে আসছে 2mu স্কয়ার বাই qv ইনটু y। তো এখানে এই সম্পর্কে দেখো m টা ভর ধ্রুবক, u টা প্রাথমিক বেগ ধ্রুবক, q টা আধান ধ্রুবক, এটা সুষম তড়িৎ ক্ষেত্র মানে ধ্রুবক, মানে টোটালটাই একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। তার মানে লিখতেই পারি x স্কয়ার সমানুপাতিক y, যেটা অধিবৃত্তের সমীকরণ। এটা কিসের সম্পর্ক? x স্কয়ার = 4ay, তোমরা পড়েছো, এটা অধিবৃত্তের সমীকরণকে
তার মানে আমরা বুঝে গেলাম সুষম তড়িৎ ক্ষেত্রের সাথে সমকোণে কোনো একটা আধানকে যদি পাঠানো হয় তাহলে তার সঞ্চার পথ হবে অধিবৃত্তের মতো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ থিওরি, তোমরা বাড়িতে পরিষ্কারভাবে করে নেবে, নোট ডাউন করে। কোনো জায়গায় সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করে নেবে। আজকে এই অবধি থাকলো।